মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে তিনি আলোচনায় বসতে চান, তিনি কথা বলতে চান, আর কোনো সহিংসতা চান না, গণভবনের দরজা খোলা, এমন কথা তিনি বলেছেন। অন্যদিকে ছাত্ররা কিন্তু আজকে এক দফা দিয়েছে এবং বলেছে কাল থেকে অসহযোগের কথা। পুরো পরিস্থিতি, দেশের পুরো পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আজকে কতগুলো ঘটনা, তার মধ্যে যদি আমি বলি প্রধানমন্ত্রীর কয়েকটি ঘটনা উদ্যোগ। একটি হলো যে তিনি বলেছেন আলোচনার জন্য গণভবনের দরজা খোলা, গ্রেপ্তারকৃত ছাত্রদেরও তিনি মুক্তি কথা বলেছেন। আবার অন্যদিকে যেটা আমরা দেখলাম খবরের শিরোনামে, যে আন্দোলন যারা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে প্রথমে যে সব দফা উল্লেখ করা হয়েছিল 9 দফা, যেটি ছিল 4 দফা 9 দফা, আজকে দেখা গেল যে 1 দফা, এবং আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন। তো এই যে দফা এবং অসহযোগ আন্দোলন, মানে আগে কিন্তু আমরা শুনেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো অরাজনৈতিক, এর পেছনে কোনো রাজনীতি না, এবং রাজনীতি নাই দেখেই কিন্তু এই আন্দোলনের প্রতি দেশের ব্যাপক মানুষের সমর্থন লক্ষ্য করা গেছে। আমরা এটা জানি, কিন্তু তখনও কিন্তু বলা হয়েছিল যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পেছনে নেপথ্য কারিগর আছে। যদিও বলা হচ্ছে যে এটা অরাজনৈতিক সংগঠন বা অরাজনৈতিক কিছু ব্যক্তি, সমন্বয়ক, উদ্যোক্তা, তাদের উদ্যোগে এই আন্দোলনটা, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা প্রমাণ হলো 1 দফা এবং অসহযোগ বা এই যে দফাওয়ারি আন্দোলন কোনো অরাজনৈতিক ব্যক্তিরা দেয় না। আমরা কিন্তু এর আগেও কোটা বিরোধী আন্দোলন দেখেছি। আজকের 1 দফা কি সেটি আরো স্পষ্ট করে প্রমাণ করে? আরো স্পষ্ট করে প্রমাণ করে যে এর পেছনে রাজনীতি আছে। দফা অসহযোগ আন্দোলন, আমরা কিন্তু অসহযোগ আন্দোলন অতীতে দেখেছি। আপনি অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনের সময় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, আমরা আমাদের 70-এর নির্বাচনের পর পাকিস্তানি সামরিক শাসকরা যখন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছিল, তখন আমরা বাংলাদেশ অসহযোগ আন্দোলন, একটি সংগঠিত রাজনৈতিক শক্তি বা একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি ছাড়া এই রকম দফা দিয়ে বা অসহযোগ আন্দোলনের ডাক, এটা কিন্তু কল্পনা করা যায় না। তার মানে এখন কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে এই যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলন, এইটা কোটা যেটা বলা হচ্ছে যে এই আন্দোলন আর আন্দোলনকারীদের হাতে নাই। আসলে শুরুতেও এর পেছনে যে রাজনীতি ছিল সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। কিন্তু তার থেকে বড় কথা আমি মনে করি যে সরকারের এখানে একটা বিরাট ব্যর্থতা আছে। সেটা কি? আজকে সরকার প্রধান যেই সব ঘোষণা দিলেন, এটা যদি শুরুতেই, যখন কোটা নিয়ে আন্দোলনের সূচনা হলো, আপনি যদি আদালতের রায় থেকে শুরু করেন, তাহলে সম্ভবত জুন মাসের 4 বা 5 তারিখে, তারপরে তারা একটা কর্মসূচিও পালন করে, সেই সময় যদি আলোচনায় বসা হতো তাহলে একরকম অবস্থা তৈরি হতো। কিন্তু তখন বিষয়টাকে সরকার উপেক্ষা করেছে, অবহেলা করেছে, বা এটা গুরুত্বপূর্ণ মনে করেনি। এইখানে হলো যে এই যে সরকারের কাছ থেকে আমরা এখন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোটা বিরোধী আন্দোলনকারীদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কতটুকু দায়িত্বশীল আচরণ করা হয়েছে এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। আন্দোলনকারীদের কাছ থেকে তারা কিন্তু বারবার জানিয়েছিল যে তারা সরকারের সাথে আলোচনা করতে চায়, বসতে চায়। সেটাই আমি বলছি যে এখন যে আলোচনার আহ্বানটা জানানো হচ্ছে, সেটা তখন তারা যখন বলেছিল, তখন বললে কিন্তু সরকার থাকতো আপার হ্যান্ডে, আন্দোলনকারীরা কিন্তু তাহলে এই পিছনে পড়তো। কিন্তু এখন ঘটনা এত দূর গড়িয়েছে যে আপনি জানেন যে কি হয়েছে, এগুলা তো ব্যাপক ঘটনা। আপনি কোটা বিরোধী আন্দোলনের মোকাবেলার জন্য
আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে ছাত্রলীগই যথেষ্ট, এবং আমরা দেখলাম যে তারপর ছাত্রলীগ মাঠে নামলো, এবং ছাত্রলীগ নামার পরে তাদের যে হল থেকে বিতরণ করা হলো, তাদের রুম তছনছ করে দেওয়া হলো, ওটা কিন্তু মানুষের নজরে এলো না। নজরে এলো তারা যে হামলা করেছে সেটা, তারা যে আক্রান্ত হলো সেটা, যেহেতু তারা পরে আক্রান্ত হয়েছে, তার মানে কি? তার মানে হলো যে প্রথমে আপনাকে কাজটা করতে হবে, কিন্তু সরকার সব কাজই করছে সেটা হলো পরে যেয়ে, মানে পানি যখন ঘোলা হয়ে গেছে তখন। একটা কথা আছে, আমরা সবাই জানি এটা, যে ওই যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো এখন তো অবস্থাটা হয়েছে, যা বলছে সরকার সেটা ব্যাকফায়ার করছে, কিন্তু সেটাও বড় কথা না। বড় কথা হলো যে এর মধ্যে দেশে অনেক ধরনের সহিংসতা হয়েছে, ব্যাপক সম্পদহানি হয়েছে, আবার প্রাণহানি হয়েছে। সম্পদটা ক্ষতিপূরণ করা যায়, কিন্তু জীবন যাদের চলে যায় সেটা কিন্তু আর ফিরিয়ে দেওয়া যায় না, এটার কোনো ক্ষতিপূরণ হয় না। আপনি ক্ষতিপূরণ দিতে পারে সরকার বা প্রধানমন্ত্রী বা অন্য কেউ, কিন্তু সেইটাতে কিন্তু ওই মানুষটা আর ফিরে আসবে না। যে শিশু পিতৃহারা হলো, বা যে পিতা সন্তানহারা হলো, বা যে মা সন্তানহারা হলো, তারা কিন্তু আর ফিরে আসবে না।